Fear begins where logic ends. Are you ready? ফাল্গুন মাস মানেই আমাদের কাছে বসন্তের আগমনী গান, পলাশ শিমুলের রক্তিম আভা আর কোকিলের কুহুতান। কিন্তু গ্রাম বাংলার লোকজ বিশ্বাস আর পুরনো মানুষদের মুখে অন্য এক ফাল্গুনের কথা শোনা যায়। প্রবীণরা বলেন, ফাল্গুনের এই উদ্দাম হাওয়া শুধু ফুলের সুবাসী বয়ে আনে না, মাঝে মাঝে এমন কিছু অতৃপ্ত আত্মাকে জাগিয়ে তোলে যারা লোকালয়ে মানুষের ঘ্রাণ খুঁজে বেড়ায়। বিশেষ করে শিমুল গাছের সঙ্গে ফাল্গুনের যে সম্পর্ক তা যতটা নান্দনিক তার চেয়েও বেশি রহস্যময়। ঘটনাটা গত বছরের ফাল্গুন মাসের। অফিসের একটা জরুরি প্রজেক্টের কাজে আমাকে যেতে হয়েছিল নাটোর আর নওগাঁর সীমান্তবর্তী এক গহীন গ্রামে। শহরের বসন্ত উৎসবের কৃত্রিমতা থেকে দূরে প্রকৃতি যেখানে আদিম রূপে বিদ্যমান, সেখানেই আমার গন্তব্য ছিল। আমার থাকার ব্যবস্থা হয়েছিল পুরনো এক জমিদারি এস্টেটের সীমানার মধ্যে থাকা এক ব্রিটিশ আমলের ডাক বাংলোতে। বাংলোটি বেশ পুরনো, চুনকাম খসে পড়া দেওয়াল আর লোনা ধরা ইটের গন্ধ নাকে লাগে। বাংলোর ঠিক ২০ গজ সামনেই দাঁড়িয়ে আছে এক দানবীয় শিমুল গাছ। ফাল্গুন মাসের তীব্রতায় গাছটি পাতাশূন্য, কিন্তু ডালপালা জুড়ে ফুটে আছে হাজার হাজার রক্তলাল ফুল। বাংলোর কেয়ারটেকার গফুর চাচা, বয়স ৭০ ঊর্ধ্ব, শরীর কিছুটা নুয়ে পড়েছে। রাতে যখন তিনি আমার জন্য রুটি আর দেশি মুরগির ঝোল দিয়ে যাচ্ছিলেন, তখন তার চোখে মুখের অস্থিরতা আমার নজরে এড়ায়নি। তিনি বারবার জানলার বাইরের সেই শিমুল গাছটির দিকে তাকাচ্ছিলেন। খাওয়া শেষ করে চলে যাওয়ার সময় তিনি দরজার কাছে থমকে দাঁড়ালেন। তারপর নিচু স্বরে বললেন, বাবাজি, একটা কথা বলি, মনে কিছু করবেন না। ফাল্গুনের এই বাতাস বড় বাওড়া। এই সময় রাতে যদি কেউ শিমুলতলায় আপনার নাম ধরে ডাকে, খবরদার সাড়া দেবেন না, জানলা দিয়েও উকি মারবেন না। আর বাতাসের গন্ধে যদি হঠাৎ কড়া আতরের ঘ্রাণ পান, তবে জানবেন আপদ আপনার একদম ঘাড়ের কাছে আছে। বিসমিল্লা বলে কোনায় বসে থাকবেন। আমি শহরের শিক্ষিত মানুষ, যুক্তিবাদে বিশ্বাসী। গফুর চাচার কথাগুলো শুনে মনে মনে একটু হাসলাম। ভাবলাম গ্রামে অন্ধকার বেশি বলেই মানুষের কল্পনা শক্তিও হয়তো বেশি কাজ করে। আমি তাকে আশ্বস্ত করে বিদায় জানালাম। রাত তখন আনুমানিক ১টা। আমি ল্যাপটপে অফিসের রিপোর্ট লিখছিলাম। বাইরে ফাল্গুনের সেই বিশেষ বাতাস শুরু হলো। হু হু করে শব্দ হচ্ছে, যেন কেউ বিশাল কোনো চাদর আকাশে ঝাপটাচ্ছে। হঠাৎ করে ঝড়ের মতো এক ঝলক বাতাস ঘরের ভেতর ঢুকল এবং জানলার পাল্লাটা সজোরে দেয়ালে আছাড় খেল। ঠিক সেই মুহূর্তে ল্যাপটপের চার্জারের সকেট থেকে একটা চিলিক দিয়ে আলো বেরোলো এবং পুরো ঘরের বিদ্যুৎ চলে গেল। ল্যাপটপটাও বন্ধ হয়ে গেল। অন্ধকারে হাতড়ে মোমবাতিটা জ্বালালাম, কিন্তু বাতাসের তোড়ে তাও নিভে গেল। বাধ্য হয়ে ফোনটা বের করে টর্চ জ্বালালাম। জানলাটা বন্ধ করার জন্য উঠে দাঁড়ালাম। জানলার কাছে যেতেই কেন জানি আমার শরীরটা কেঁপে উঠল। জানলার বাইরে সেই রক্তমুখী শিমুল গাছটা চাঁদের আলোয় এক অদ্ভুত বিভৎস রূপে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলাম সেই বিশাল গাছের একদম মগডালে কেউ একজন বসে আছে। প্রথমে ভাবলাম হয়তো বড় কোনো হুতুম প্যাঁচা বা বাদুড়, কিন্তু ভালো করে তাকাতেই আমার শির দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ওটা কোনো পাখি নয়, ওটা একটা মানুষ, অথবা মানুষের অবয়ব ধারণ করা কোনো পৈশাচিক সত্তা। সে ডালের উপর উবু হয়ে বসে আছে এবং অদ্ভুত একটা শব্দ করছে, ঠিক যেন কোনো পশুকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার শব্দ। কড়মড় কড়মড়। সেই হাড় ভাঙার শব্দ এই নিঝুম রাতে আমার কানে হাতুড়ির মতো বাজছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর হু হু করে বাতাস ঢুকে পড়ল, আর সেই বাতাসের সাথে মিশে এলো এক তীব্র কড়া আতরের সুবাস। সাধারণ আতর নয়, এটি যেন মরা মানুষের গায়ে দেওয়া উগ্র কোনো সুগন্ধি। গফুর চাচার কথা মনে পড়তেই আমার বুকটা ধক করে উঠল। তখনই নিচ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। সোহেল সাহেব, ও সোহেল সাহেব, একটু নিচে নামেন তো ভাই, একটা দরকার আছে। গলাটা হুবহু আমার অফিসের কলিগ আরিফের মতো, কিন্তু আরিফ তো এই মুহূর্তে ঢাকায়। তার এই জনমানবহীন গ্রামে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমার হাত আপনা আপনি জানলার খিল খুলতে যাচ্ছিল, কিন্তু মুহূর্তেই গফুর চাচার সাবধানবাণী মাথায় প্রতিধ্বনিত হলো, খবরদার সাড়া দেবেন না। আমি জানলা দিয়ে উকি না মেরে মেঝের ওপর থপ করে বসে পড়লাম। নিচ থেকে ডাকটা চলতেই থাকলো,
কিন্তু ডাকটা ধীরে ধীরে বদলে যেতে লাগল। কণ্ঠস্বরটা এখন আর আরিফের মতো নয়, সেটা ক্রমে যান্ত্রিক, ভারী এবং ঘড়ঘড়ে হয়ে উঠল, যেন কেউ পাথর দিয়ে পাথর ঘষছে। সোহেল, সোহেল, বাইরে আয়, বাইরে অনেক বাতাস, অনেক খাবার। হঠাৎ বাংলোর কাঠের প্রধান দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে লাগল। ধাড়াস ধাড়াস, মনে হচ্ছে কেউ তার নিজের শরীর বা মাথা দিয়ে দরজায় আঘাত করছে। কাঠের পাল্লাগুলো কেঁপে উঠছে। আমি ভয়ে কুকড়ে ঘরের কোণায় চলে গেলাম। চিৎকার করতে চাইলাম, কিন্তু মনে হলো কে যেন আমার কণ্ঠনালী চেপে ধরেছে। এমন সময় এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল। জানলার ওপাশ থেকে সেই শিমুল গাছের একটা দীর্ঘ ডাল কাঁচ ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ল। ডালটা ছিল অস্বাভাবিক নরম এবং নমনীয়। ওটা যেন কোনো গাছের ডাল নয়, বরং একটা বিশালাকার সাপের মতো মেঝেটে কিলবিল করছে। আমি টর্চের আলো ফেললাম সেই ডালের ওপর। দেখলাম ডালের ডগায় একগুচ্ছ শিমুল ফুল ঝুলে আছে, কিন্তু সেই ফুলের পাপড়ি থেকে টপ টপ করে লাল রঙের কিছু একটা মেঝেতে পড়ছে। আমি ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হলাম। ঠিক তখনই জানলার কার্নিশে একটা হাত দেখা গেল, মাকড়সার মতো লম্বা আঙুল, কালো নখ। ধীরে ধীরে সেই বিভৎস মুখটা জানলার ফাঁক দিয়ে দৃশ্যমান হলো। লোককথায় পড়া কোনো পেতনি বা ভূতের বর্ণনার চেয়েও তা অনেক বেশি ভয়ঙ্কর। তার চোখ দুটো ছিল জ্বলন্ত অঙ্গারের মতো লাল, মুখটা কানের লতি পর্যন্ত চেরা। সেই বিভৎস সত্তাটি আমার দিকে তাকিয়ে এক নারকীয় হাসি দিল এবং ফিসফিস করে বলল, ফাল্গুনের বাতাস লাগলে আমাদের খুব খিদে পায় রে, অনেক বছর রক্ত খাই না। ঠিক সেই মুহূর্তে অনেক দূর থেকে ফজরের আজান ভেসে এলো। আজানের ধ্বনি কানে পৌঁছানো মাত্রই জানলার কার্নিশে ঝুলে থাকা সেই প্রাণীটি এবং ঘরের ভেতর ঢুকে পড়া ডালটি এক নিমেষে অদৃশ্য হয়ে গেল। বাতাসের সেই পচা গন্ধ আর আতরের ঘ্রাণ মুহূর্তের উধাও। আমি তখন কেবল প্রাণপণে দোয়া দুরুদ পড়ছি। একসময় প্রবল মানসিক চাপে আমি মেঝেতেই অচেতন হয়ে পড়ি। পরের দিন সকালে গফুর চাচা দরজা ধাক্কা দিয়ে আমাকে উদ্ধার করেন। যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম সারা ঘর জুড়ে শিমুল ফুলের লাল পাপড়ি ছড়িয়ে আছে, আর মেঝেতে ছোপ ছোপ কালচে রক্তের দাগ। গফুর চাচা আমার অবস্থা দেখে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বললেন, বাবাজি, আপনি বেঁচে গেছেন এটাই বড় কথা। এই শিমুল গাছের একটা ইতিহাস আছে। পরে গ্রামবাসীর কাছে শুনেছিলাম, আজ থেকে প্রায় ৭০ বছর আগে এই জমিদার বাড়ির এক তরুণীকে লোকলজ্জার ভয়ে ওই শিমুল গাছেই ফাঁস দিয়ে হত্যা করা হয়েছিল। মেয়েটি ছিল অন্তঃসত্ত্বা। সেই থেকে প্রতি ফাল্গুন যখন গাছে ফুল ফোটে আর বাতাস বাওড়া হয়, তখন সেই অতৃপ্ত আত্মাটি জেগে ওঠে। সে একা মানুষকে নিজের পছন্দের মানুষের গলায় ডাকে এবং বাইরে নিয়ে যায়। একবার যে শিমুল তলায় যায়, তাকে আর জীবিত পাওয়া যায় না। আজও ফাল্গুন মাস এলে আমি শহরের এসি রুমে জানলা কপাট শক্ত করে বন্ধ করে থাকি। যখনই বাইরে ঝিরিঝিরি বাতাস বয় আর শিমুল ফুলের লাল দেখি, আমার চোখের সামনে সেই বিভৎস মুখটা ভেসে ওঠে। মনে হয় জানলার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আজও ফিসফিস করে বলছে, নিচে আয়, নিচে আয়।